আশঙ্কা একটা ছিলই, আবারও কিন্তু নতুন করে খেলা শুরু করে দিতে পারে রাজ্য বকেয়া দিয়ে মামলা পিছিয়ে দেওয়ার জন্য। কারণ রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ থেকে শুরু করে ইউনিটি ফোরাম, সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বরা তারা বারবার দাবি করছেন রাজ্য শুধুমাত্র টাইম কিলিং করার চেষ্টা করছে। কারণ 6 সপ্তাহের মধ্যে যে 25% বকেয়া ডিএ মেটাতে বলেছিল, সেই বকেয়া ডিএ নাম মিটিয়ে একেবারে শেষ দিনে সুপ্রিম কোর্টে গেছে, রাজ্য মোটিফিকেশন অ্যাপ্লিকেশন জমা দিয়েছে। এবং 4 আগস্ট যখন ডিএ মামলা উঠেছিল, তখন এই মামলাটিকে পিছিয়ে দেওয়ার জন্য কিন্তু জোরালো সওয়াল করেছিলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল, যেটাকে রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছিলেন বিচারপতি কারলের ডিভিশন বেঞ্চ। সন্দেহ প্রকাশ করেছিলেন রাজ্যের আচরণ সন্দেহজনক, এমনই দাবি করেছিলেন তিনি। তারপর মঙ্গলবার থেকে বৃহস্পতিবার গত সপ্তাহে একেবারে লাগাতার শুনানি হয় সুপ্রিম কোর্টে। তারপর বৃহস্পতিবার যখন শুনানি শেষ হবে, তখন রাজ্যের তরফ থেকে নতুন করে হলফনামা জমা দেওয়া হয়, নতুন করে পিটিশন জমা দেওয়া হয়, সেখানে বিস্ফোরক দাবি তোলা হয়। সেই দাবি অনুযায়ী এই মামলার শুনানির জন্য মঙ্গলবার অর্থাৎ গতকাল হওয়ার কথা ছিল দুপুর 2টো থেকে, কিন্তু আশঙ্কা মতোই খেলে দিয়েছে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। তিনি এজলাসে উপস্থিত থাকেননি, তাই আবারও কিন্তু পিছিয়ে গেছে মামলাটি উঠতে চলেছে সম্ভবত 25 বা 26 আগস্ট সুপ্রিম কোর্টে। এই দুদিনের মধ্যে কিন্তু মামলাটি সুপ্রিম কোর্টে উঠবে, অর্থাৎ আবারও কিন্তু 10-12 দিনের জন্য পিছিয়ে গেল বকেয়া ডিএ মামলা। কিন্তু বারবার খেলতে গিয়ে এবার নিজের জালে কিন্তু নিজেই জড়িয়ে গেল রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। কারণ সুপ্রিম কোর্ট ডিএ মেটাতে নড়ে চড়ে বসেছে। সুপ্রিম কোর্টের 2 বিচারপতি জাস্টিস কারল এবং জাস্টিস পি.কে. মিশ্রের ডিভিশন বেঞ্চ একেবারে কড়া হাতে হস্তক্ষেপ করেছেন, এবং তাদের যা পর্যবেক্ষণ তাতে কিন্তু এবার ঘুম উড়ে গেল রাজ্যের। আইন মেনে কাজ করুন, বেআইনি কাজ করবেন না। কি ফর্মুলায় দিয়ে দেন, তার নথি জমা দিন। কিন্তু নথি দেখাতে পারেনি রাজ্য, কারণ রাজ্য কোনো ফর্মুলাই মানে না, এমনই কিন্তু দাবি করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী থেকে শুরু করে তাদের নেতৃত্বরা। আর তার মাঝেই কিন্তু ডিএ মামলা 10-12 দিনের জন্য পিছিয়ে গেলেও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুপ্রিম কোর্ট থেকে এলো একেবারে বিগ আপডেট। এর পরের যে শুনানি হতে চলেছে, সেই শুনানি কিন্তু এই ডিএ মামলা শেষ শুনানি হতে চলেছে। তার মাঝে রাজ্য নিজেদের যে বক্তব্য, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আরো যুক্তিসঙ্গত এভিডেন্স জোগাড় করার জন্য আরো কিছুটা সময় কৌশলে আদায় করে নিয়েছে সুপ্রিম কোর্টের কাছ থেকে। তবে শেষ রক্ষা কিন্তু হলো না। চরম পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 2 বিচারপতি জাস্টিস কারল এবং জাস্টিস পি.কে. মিশ্রের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্ট থেকে যা আপডেট উঠে এলো, তাতে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একেবারে সব থেকে বড় সুখবর। কারণ যে ডিএ মামলা 2022-এর নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল, সম্ভবত 28শে নভেম্বর প্রথম শুনানি হয়েছিল 2022-এ, তারপর থেকে 2023, 2024 কেটে গেছে, 2025ও কিন্তু প্রায় শেষের দিকে। এখনো পর্যন্ত এই মামলা নিষ্পত্তি হলো না, এবং জাস্টিস কারলের হাতে ডিএ মামলা আসার আগে প্রায় 18 থেকে 19 বার পিছিয়ে গেছে বকেয়া ডিএ মামলা সুপ্রিম কোর্টে। তাই এই মামলাটিকে নিষ্পত্তি করতে একেবারে কড়া হাতে হস্তক্ষেপ করেছেন বিচারপতি কারলের ডিভিশন বেঞ্চ। তাই এবার যে আপডেটটা উঠে এলো সুপ্রিম কোর্ট থেকে, তা কিন্তু একেবারে বিগ আপডেট। আবারও কিন্তু একেবারে কোণঠাসা রাজ্য। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত সুপ্রিম কোর্টে যে মামলা চলছে, সেই মামলায় কিন্তু একেবারে নতুন মোড় নিয়েছে। 2016 সাল থেকে চলে আসা এই দীর্ঘ প্রায় 10 বছরের যে আইনি লড়াই, এই আইনি লড়াইয়ে টানা 5 দিন শুনানি কিন্তু কখনোই হয়নি।
বরং একটি শুনানির পর মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে, 6 মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। তাই এই মামলা যে খুব দ্রুত শেষ হতে চলেছে এবং সুপ্রিম কোর্টের 2 বিচারপতি যে এই মামলা দ্রুত শেষ করতে বদ্ধপরিকর, সেটা কিন্তু আন্দাজ করতে পারছেন রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী থেকে শুরু করে নেতৃত্বরা, যারা ডিএ মামলার সাথে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। এবং আরো কয়েকটি বিষয় যা সরকারি কর্মচারীদের অপেক্ষার অবসান ঘটাতে পারে, অবশেষে বিগ আপডেট দিয়ে দিলেন রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা। রাজ্য সরকারি কর্মচারী তথা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষে আইনজীবী বিশিষ্ট আইনজীবী গোপাল সুব্রমণিয়ামের যুক্তি কর্মচারীদের মনে নতুন আশার সঞ্চার করেছে। তিনি জোর দিয়েছেন যে রাজ্য সরকার নিজস্ব রোপা 2009 বিজ্ঞপ্তির ভিত্তিতে ডিএ গণনা করা উচিত। এই মামলায় সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক এআইসিপিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে প্রায় 10-12 দিন পর এবং গোপাল সুব্রমণিয়ামের যা যুক্তি এবং শুনানির সম্ভাব্য ফলাফল নিয়ে কিন্তু বড় সুখবর উঠে আসছে সুপ্রিম কোর্ট থেকে। রোপা 2009 বিজ্ঞপ্তি এই মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং এটাই কিন্তু বড়সড় হাতিয়ার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 1982 সালের তুলনায় 2006 সালে দ্রব্যমূল্য 5.36 গুণ বৃদ্ধি পেয়েছে। এই 536 সংখ্যাটি এআইসিপিআই এর সঙ্গে একেবারে সরাসরি সম্পর্কিত বলে দাবি করছেন প্রাক্তন সলিসিটর জেনারেল গোপাল সুব্রমণিয়াম। তিনি যুক্তি দিয়েছেন এই সূচকের ভিত্তিতে রাজ্যের মহার্ঘ ভাতা কেন্দ্রীয় হারের সমান হওয়া উচিত। এই বিজ্ঞপ্তি রাজ্য সরকারের নিজস্ব নথি, যা মামলায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে ব্যবহৃত হচ্ছে। এটি কর্মচারীদের দাবির পক্ষে শক্তিশালী ভিত্তি প্রদান করেছে। তবে গত শুক্রবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে নতুন করে হলফনামা জমা দিয়েছে, যা আগের যুক্তিতে উল্লেখ ছিল না। তাই রাজ্য সরকার নতুন কি কৌশল গ্রহণ করে সেটাও কিন্তু দেখার বিষয়। শিক্ষক এবং সরকারি কর্মচারীদের পক্ষের আইনজীবী গোপাল সুব্রমণিয়াম সুপ্রিম কোর্টে বলেছেন, ডিএ গণনার জন্য এআইসিপিআই হলো মূল মানদণ্ড। রাজ্য সরকার নিজের রোপা 2009 এই সূচকের উল্লেখ করেছেন, তাই কেন্দ্রীয় হারে যে ডিএ প্রদান করে রাজ্যকেও সেই হার মেনে চলতে হবে। এই যুক্তি শুধু বকেয়া ডিএ নয়, ভবিষ্যৎ ডিএ গণনার ক্ষেত্রেও প্রযোজ্য। তিনি জোর দিয়েছেন যে কর্মচারীদের ন্যায্য বেতন পাওয়া একটি অধিকার। এই যুক্তি আদালতে কর্মচারীদের পক্ষে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। এআইসিপিআই এর সঙ্গে ডিএর সম্পর্ক বোঝার জন্য কিছু গণনা তিনি কিন্তু তুলে ধরেছেন। 2008 এপ্রিল কেন্দ্রীয় ডিএ 12%, এআইসিপিআই 605, যা 536 তুলনায় 12.87% বৃদ্ধি। 2009 কেন্দ্রীয় ডিএ 22%, এআইসিপিআই 656 বৃদ্ধি 22.38%। 2010 জানুয়ারি কেন্দ্রীয় ডিএ 35%, এআইসিপিআই 726 বৃদ্ধি 35.63%। এই গণনাগুলো দেখায় কেন্দ্রীয় ডিএ এবং এআইসিপিআই এর মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে। গোপাল সুব্রমণিয়াম এই তথ্য ব্যবহার করে রাজ্যের ডিএ বৈষম্যের বিরুদ্ধে জোরালো একেবারে লড়াই শুরু করেছেন। এই মামলার ফলাফলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তথ্য প্রমাণ। সুপ্রিম কোর্টে এই মামলার গুরুত্বপূর্ণ শুনানির আগেই কিন্তু খেলে দিয়েছেন বিভিন্ন পক্ষের আইনজীবীদের যুক্তি উপস্থাপনের জন্য সময়ও কিন্তু বরাদ্দ করে দেওয়া হয়েছে। কপিল সিব্বালের জন্য পরবর্তী শুনানিতে 15 মিনিট, পাতিওয়ালার জন্য সরকারি কর্মচারী পরিষদ 10 মিনিট, করুণা নন্দী ইউনিটি ফোরামের জন্য 5 থেকে 7 মিনিট সময় গোপাল সুব্রমণিয়াম তার যুক্তি উপস্থাপন করবেন। আশা করা হচ্ছে এই মহার্ঘ ভাতা মামলার শুনানিতে মামলার চূড়ান্ত রায় অথবা গুরুত্বপূর্ণ নির্দেশ জারি হয়ে যেতে পারে পরবর্তী শুনানিতে। যদি রাজ্য অতিরিক্ত সময় না চায় তবে শুনানি সম্পন্ন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ইউনিটি ফোরামের আইনজীবী প্রবীরবাবু মহার্ঘ ভাতা প্রদানে চরম বৈষম্যের অভিযোগ তুলেছেন। তিনি উল্লেখ করেছেন, বঙ্গভবন এবং চেন্নাইয়ের কর্মচারীরা 164% ডিএ পাচ্ছেন, কিন্তু পশ্চিমবঙ্গের পাচ্ছেন মাত্র 125%। এই বৈষম্য
কর্মচারীদের প্রতি অন্যায় বলে তিনি মনে করছেন। তিনি বলেছেন, সরকারের উচিত ন্যায্য নিয়োগকর্তা হওয়া। এই অভিযোগ আদালতে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে এবং প্রমাণ হিসাবে উঠে আসছে। কর্মচারীরা এই বৈষম্য দূরীকরণের জন্য আশাবাদী। এবং ইউনিটি ফোরামের আইনজীবী থেকে শুরু করে রাজ্য সরকারের যে সমস্ত দুর্বলতা সেটাও কিন্তু তুলে ধরেছেন প্রবীরবাবু। রাজ্যের আইনজীবী শ্যান দেওয়ান দিয়ে গণনার ভিত্তি ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছেন। কর্মচারীদের মধ্যে আশঙ্কা রয়েছে যে কপিল সিব্বাল আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারেন। তবে গোপাল সুব্রমণিয়াম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং করুণানন্দীর মতো অভিজ্ঞ আইনজীবীদের উপস্থিতিতে এটা কিন্তু সরকারের জন্য কঠিন হবে। এদিকে ইউনিটি ফোরামের আইনজীবী প্রবীরবাবু বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা প্রকাশ করছেন এবং তিনি বলছেন, সুপ্রিম কোর্ট ধৈর্য সহকারে এই মামলাটি পরিচালনা করছে। তবে এই মামলার সম্ভাব্য ফলাফল কি হতে পারে? সুপ্রিম কোর্ট যদি গোপাল সুব্রমণিয়ামের যুক্তি মেনে নেয়, তবে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে মর্গ ভাতা পেতে পারেন। এটি শুধু বকেয়া ডিএ নয়, ভবিষ্যৎ ডিএতেও প্রভাব ফেলবে। এই রায় কর্মচারীদের লক্ষ লক্ষ কর্মচারীদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। এটি রাজ্য সরকারের বেতন নীতিতে সংস্কারের পথ প্রশস্ত করতে পারে, কর্মচারীদের ন্যায্য বেতনের অধিকার নিশ্চিত করতে পারে। পরবর্তী শুনানিতে কিন্তু এই লড়াই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার মাঝেই কিন্তু একেবারে ঐতিহাসিক লড়াইয়ে পরিণত হয়েছে এই ডিএ মামলা এবং গোপাল সুব্রমণিয়ামের যুক্তি এবং এআইসিপিআই এর ভিত্তিতে একাধিক প্রমাণ তুলে ধরা, এটা কিন্তু নতুন দিশা দিয়েছে পরবর্তী শুনানির জন্য। এই লড়াই কিন্তু শুধুমাত্র ডিএ টাকা আদায়ের লড়াই নয়, এটা ন্যায় বিচারের লড়াই, এমনই জানাচ্ছেন সরকারি কর্মচারীদের সংগঠনগুলি। কি হতে চলেছে পরবর্তী শুনানিতে বকেয়া ডিএ মামলায়? সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী গোপাল সুব্রমণিয়াম যা তথ্য তুলে ধরলেন, তাতে কিন্তু সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর বয়ে আনতে চলেছে। কি হতে চলেছে আগামী শুনানিতে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।